পূর্ব মেদিনীপুরের 16, পশ্চিম মেদিনীপুরের 15, ঝাড়গ্রামের 4, টোটাল 35। জননেতা বিজেপিতে যোগ দেওয়ার দিনেই বলেছিলেন 35-0 তিনি করবেন বিজেপির পক্ষে। জননেতার বয়স সম্ভবত 50-এর ওপরে, আমার বয়স জননেতার হাফের কাছাকাছি। আমি এখানে দাঁড়িয়ে আজকে বলছি, রেকর্ডিংটা করে রাখুন, জননেতার বুকের পাটা থাকলে 5টা সিট বার করে দেখাবেন অবিভক্ত মেদিনীপুর থেকে। কিসের ওপর ভিত্তি করে কথাটা বলছি, কেন এটা আমি বিশ্বাস নিয়ে বলতে পারছি যে জননেতা, সকল যিনি জননেতা, তিনি বিজেপির পক্ষে গিয়ে 5টা সিট বার করতে পারবেন না? কারণ ছোটবেলা থেকে ঠাকুমা দিদারা যে শিক্ষা দিত সেটা খুব মন দিয়ে শুনেছি। কি শিক্ষা দিত ঠাকুমা দিদা? 2-3টে কথা বলতো। প্রথম কথা বলতো, বাবু পৃথিবীর যে কোনো মানুষের সাথে বেঈমানি কর, বিশ্বাসঘাতকতা কর, ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু কখনো মায়ের সাথে বেঈমান আর বিশ্বাসঘাতকতা করিস না, ভগবান ক্ষমা করে না। শুভেন্দু বাবু তার রাজনৈতিক মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, যেই মা তাকে ছোট থেকে শুরু করে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী বানিয়েছিল। তাই ঠাকুমার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে ভগবান ওনাকে নিজেই রাজনৈতিক শাস্তি দেবেন, প্রথম। দ্বিতীয় কি কারণ? কারণ হলো ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে তো বাংলার বা ভারতবর্ষের 120 কোটি মানুষকে মুরগি বানিয়ে এসেছে। বিজেপি সবচেয়ে বড় মুরগি যাকে বানাতে পেরেছে ভারতবর্ষের মধ্যে, তার নাম শুভেন্দু অধিকারী। কেন বলছি বিজেপি মুরগি বানিয়েছে? আমি বলছি একটা রাজনৈতিক অঙ্ক, দাদারা, মায়েরা, ভাইয়েরা, কাকিমারা, বোনেরা, একটু হিসাব করুন তো। বিজেপির মুকুল রায়কে কেন দরকার পড়েছিল? 21-এ জেতার জন্য। তো বিজেপির শুভেন্দু বাবুকে কেন দরকার পড়েছে 21-এ জেতার জন্য? এদের সব নেতাদের নেওয়ার টার্গেট তো 21টা জিততে হবে। এখন মুকুল রায়কে কেউ দেখেন? শুরুতে মুকুল রায় যখন 18 সালে জয়েন করেন তখন যে ঝাঁজ এখন দেখতে পান, মুকুল রায় কিন্তু এখন জিন্দা লাশ হয়ে পড়ে আছেন। মানে ওনার দেহটা পড়ে রয়েছে কিন্তু মনটা বিজেপিতে নেই। কেন? কারণ উনি বিজেপির বাইরে বেরোতে পারবেন না, তৃণমূলে ওনারা স্থান নেই। এখন সিপিএম তো আর কোন মানুষ তো সিপিএম দলটা বলে আর কিছু করে না, তো বাকি রইল বিজেপি। তাই বিজেপিতে ওনাকে দেহ নিয়ে পড়ে থাকতে হচ্ছে। আমি আপনাদের অঙ্কটা বলি, শুনুন, মন দিয়ে শুনবেন। 2021-এর নির্বাচন পর্যন্ত বিজেপির শুভেন্দু বাবুকে দরকার। এই কটা দিন শুভেন্দু বাবুর যেইটুকুনি যেখানে ক্ষমতা সেটাকে বিজেপি ব্যবহার করবে। গত 2 মাস 3 মাস, নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস ধরে ব্যবহার করলো। ঠিক ভোট যখন 15-20 দিন বাকি, বাঘের মুখে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতৃত্ব পাঠিয়ে দিল। কেন পাঠালো? বিজেপি নেতৃত্ব খুব ভালো মতন জানেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারবেন। শুভেন্দু, অঙ্কটা বুঝবেন, অঙ্কটা। শুভেন্দু অধিকারীও নিজে জানেন উনি নন্দীগ্রামে হারবেন, কিন্তু বিজেপি নেতৃত্ব যখন ওনাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললেন, শুভেন্দু বাবু তো মাইকের সামনে এসে বলতে পারছেন না আমাকে নন্দীগ্রাম কেন দিলে, আমি তো হেরে যাব। কারণ উনি যদি এই কথাটা বলেন তাহলে আগে ওনার দলের যে অনুগামীগুলো ওরা প্রশ্ন তুলবে, ও দাদা তুমি কিসের জননেতা গো, নিজের জায়গায় জিততে পারবে না। ফলে উনি বলতে পারছেন না। ওনার অবস্থাটা কি হয়েছে এখন? ছুঁচো গেলার অবস্থা। উনি বুক চিপে রয়েছেন, মানে বলে না বুক ফাটে তবু মুখ ফোটে না, শুভেন্দু বাবুর ওরম যন্ত্রণা। এদিকে কেন্দ্রীয় নেতৃত্ব ভেবে বসে রয়েছে, এত বড় নেতা চার্টার্ড ফ্লাইটে করে সোজা পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে দিল্লিতে গেলাম, দিল্লিতে অমিত শাহ, নরেন্দ্র মোদী পিঠ চাপড়ে দিলেন, সেই বিরাট নেতা সে নিজের সিটটা জিততে পারবে না, অনায়াসে জিতবে, তাই ওকে দাঁড় করিয়ে দিল। এবার ভোটের রেজাল্টের দিন কি হবে? গোটা রাজ্যে তো বিজেপি হারবে, তার সাথে নন্দীগ্রামে আমরা সবাই জানি কি ফলাফল হবে, শুভেন্দু বাবু হারবেন। এবার তারপরে কি হবে? বিজেপি যখন 55 থেকে 60টা আসনে আটকে যাবে, শুভেন্দু বাবু ভোটে হেরে গেলেন, শুভেন্দু বাবু তখন কি করবেন? কারণ উনি তো আর মন্ত্রী হতে পারবেন না, বিজেপিরও সরকার নেই, আর উনি নিজে এমএলএ টুকু নিয়ে নন। তখন শুভেন্দু বাবুর একমাত্র অপশন থাকবে অমিত শাহকে গিয়ে বলা, অমিত শাহজি हमने आपके पार्टी के लिए इतना काम किया, एक राज्यसभा का तो सीट दीजिए। এবার এটা যখন অমিত শাহকে বলতে যাবে রাজ্যসভার আসন দিন, অমিত শাহ মুখের ওপর দরজাটা বন্ধ করে বলবে, যে জননেতা নিজের সিটে জিততে পারে না সেখানে তার কোনো প্রয়োজন নেই। এরপরে কি হবে? এবার অঙ্কটা বুঝুন। অমিত শাহ মুখের ওপর দরজা যদি আজকে বন্ধ করে, শুভেন্দু বাবু কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারেন। কারণ অমিত শাহ আজকে জানে আমার এখন শুভেন্দুকে দরকার 21টা উত্তরানোর জন্য বা কোনোভাবে সম্মানজনক একটা সিট পাওয়ার জন্য, এটা ওরা ভাবছে। এবার 21-এর ভোটটা যখন মিটে যাবে, ওদের তো আর শুভেন্দু অধিকারীকেও দরকার নেই, মুকুলকেও দরকার নেই। কিন্তু শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের এমন অবস্থা যে ওরা বিজেপিটা ছেড়েও যেতে পারবে না, কারণ বিজেপি ছাড়লে একমাত্র অপশন তৃণমূল, তৃণমূল তো তাদের নেবে না, আর সিপিএম কংগ্রেসে যাবে না, ফলে বিজেপিতে থাকতে হবে।
শুভেন্দুবাবু কিভাবে থাকবেন? ঠিক যেভাবে আজকে মুকুল রায় আছেন, বডিটা আছে ভেতরে কিন্তু মনটা নেই। এবার যখন এই অবস্থায় থাকবেন তখন বিজেপি বুদ্ধি করে কি করবে জানেন? 2024-এর লোকসভার আগে সারদা নারদা তদন্তটা চাকা ঘোরাবে, ঘুরিয়ে মুকুলবাবুকে প্রথম অ্যারেস্ট করবে, তারপরে শুভেন্দুবাবুকে অ্যারেস্ট করবে, করে কি বলবে জানেন? এই দেখো আমরা কত ভালো দল, নিজের দলের নেতাদেরও জেলে ঢোকাতে পারি। অঙ্কটা বুঝলেন? কেন বললাম শুভেন্দু অধিকারীকে শতাব্দীর সবচেয়ে বড় মুরগি বানিয়েছে বিজেপি? শুভেন্দুবাবুর আলটিমেট গতি কিন্তু জেল। শুভেন্দুবাবু বুঝলেন না, কোনো অপশন আর বাকি নেই। আমি সেই জায়গাটাই আজকে ভাবি যে কথাটা একটা 25 বছরের ছেলে বুঝতে পারছে বা 23 বছর 22 বছরের ছেলে মেয়েরা বুঝতে পারছে, সেটা 50 শুভেন্দুবাবু কেন বুঝলেন না? রাজনৈতিক আত্মহত্যা করেছেন শুভেন্দুবাবু, তিনি সেই রাজনৈতিক জীবনটা শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন। এবং এটাই ভয়, যে ভয় থেকে যে শুভেন্দু অধিকারী বলছিলেন মাননীয়াকে 50,000 ভোটে হারাবো, সেই শুভেন্দুবাবু আজ থেকে 3 দিন আগে একটা মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা ব্যানার্জি আমার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করতে নন্দীগ্রামে দাঁড়িয়েছে। অর্থাৎ শুভেন্দুবাবুও বুঝেছেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। এবং ঠিক এটাই কারণ শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর যে গরম গরম 5 ফোড়নের মতো ফুটছিলেন, এখন শুভেন্দুবাবুকে পুরো নেতানো প্যাটিস লাগছে। প্যাটিস চায়ে চুবিয়ে কখনো মুখে ঢুকিয়েছেন? শুকনো প্যাটিস খাবেন কুড়মুড় কুড়মুড় করে, কিন্তু চায়ে চোবানোর পর দেখবেন রুটির মতো হয়ে যায়। শুভেন্দুবাবু এখন ওরম নেতানো প্যাটিস হয়ে গেছেন, কারণ উনি ভেতরে তো বুঝতে পারছেন কি সর্বনাশ উনি নিজেই নিজের করে ফেলেছেন, কিন্তু ওপরে দেখালে চলবে না, তাহলে কর্মীগুলো পালিয়ে যাবে। অনেকে বলেন যে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ আছে, না হলে সবাই কেন ছেড়ে দিচ্ছে তৃণমূল? আমি আপনারা বিচার করুন দিদির দোষটা কোথায়। আচ্ছা মায়েরা আছেন তো, আমি এটা সব মঞ্চ থেকে বলি, এখানে মায়েরা হিসাব করে দেখুন তো। মায়েরা রান্না যখন করেন 10টা 5টা আলু কাটেন, একটা পচা বেরোয় তো পচাটা ফেলে দেন। ছেলে মেয়েদের তো রান্না করে খাবার না। 6টা পেঁয়াজ কাটেন, পচা বেরোয় একটা ফেলে দেন। তা আমাদের মমতা ব্যানার্জি দোতলার ঘরে রান্না করছে, 7টা আলু কাটলেন, একটা পচা বেরোলো, জানলা দিয়ে টুকুস করে ফেলে দিলেন। 6টা পেঁয়াজ কাটলেন, একটা পচা বেরোলো, জানলা দিয়ে ফেলে দিলেন। কিন্তু দিদি তো আর জানে না নিচে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, পচা মালগুলো নিয়ে যাবে বলে। বলুন তো দিদি কি করবে এখন? অমিত শাহ যদি সেই পচা মালগুলো দিয়ে খিচুড়ি করে বিজেপি কর্মীদের খাওয়াতে পারেন, কিন্তু এমন আমাশা হবে আর ঘর থেকে বেরোতে পারবে না। এটাই ভবিষ্যৎ, এটাই ওদের ভবিষ্যৎ। তাহলে বলুন, এই যে এবার মান সম্মানের কথা, শুভেন্দু অধিকারী বাবু এখন কি করছে জানেন? গোটা মেদিনীপুরের সেন্টিমেন্টে সুশ্রী দেওয়ার চেষ্টা করছে। বলছে আমি মেদিনীপুরের ছেলে। মেদিনীপুরের ছেলে তো অনেক বড় বড় বিখ্যাত মানুষরাও ছিলেন, সতীশ সামন্তদের মতো মানুষরাও ছিলেন। বিশ্বাস করুন, তারা বুক চিতিয়ে লড়াই করেছিলেন, বিশ্বাসঘাতকতা করে উল্টো আদর্শের মানুষদের সাথে হাত মেলাননি শুভেন্দু বাবু। তাই আপনাকে গোটা বাংলা নয়, আমাদের একটা ছোটবেলায় গল্প পড়েছিলাম, সেই গল্পতে শিক্ষা পেয়েছিলাম, কোনো বাড়ির ছেলে যদি অন্যায় করে তাকে প্রতিবেশীর আগেও তার মা বাবা শাসন করে। কারণ মা বাবা শাসন করে ছেলেকে এটা বলে যে তুমি যেটা করেছো ওটা অন্যায় করেছো। পূর্ব মেদিনীপুর বা অবিভক্ত মেদিনীপুর হচ্ছে সেই মাতা পিতা যারা তাদের সন্তান শুভেন্দুকে প্রথম শাসন করে গোটা রাজ্যকে বার্তাটা দেবে, তুমি যেটা করেছো এটা মেদিনীপুরের মান রক্ষা করেনি বাবা, মেদিনীপুরের মান নষ্ট করেছে। উনি বলছেন সম্মান পাননি তৃণমূল কংগ্রেস। আচ্ছা বলুন তো, একটা কাউন্সিলর থেকে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, এটা নাকি সম্মান নয়? কিন্তু কোন দলে তিনি গেছেন সম্মানের আশায়? সেই বিজেপি মায়েরা দাদারা, সেই বিজেপি যে বিজেপি 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তাদের পার্টি অফিসে প্রজেক্টর লাগিয়ে শুভেন্দু বাবুর ঘুষ খাওয়ার ছবি দেখিয়ে বলেছিল শুভেন্দু চোর, শুভেন্দু চোর, শুভেন্দু চোর। যে বিজেপি আপনাকে চোর বলল শুভেন্দু বাবু, আপনি আজকে জয়প্রকাশ মজুমদার, আমাদের কচুবন মজুমদার, তার হাত তুলে ধরে আজকে আপনি সভায় দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। কিন্তু শুভেন্দু বাবু ভুলে গেছেন যেদিন নারদার ভিডিও ফুটেজটা ফাঁস করেছিল বিজেপি, সেদিন ওই জয়প্রকাশ মজুমদার সাংবাদিক সম্মেলন করছিল আর পেছনের ফুটেজে আপনাদেরকে দেখিয়ে বলছিল শুভেন্দু কেন অ্যারেস্ট হবে না, শুভেন্দু কেন অ্যারেস্ট হবে না। শুভেন্দু বাবু আজকে আপনি বিজেপিতে গেছেন,
দিলীপ বাবুর জন্য একই মঞ্চ, আপনারা দেখেছেন তো পূর্বস্থলীর সেই মিটিং, দিলীপ ঘোষের জন্য একটা 20-25 হাজার টাকা দামের ওই বিয়ের বরেদের যে চেয়ার হয় মঞ্চে ওটা রাখা, আর ঠিক তার পাশের সিটটাই করেছে শুভেন্দু বাবুর জন্য ওই 150-200 টাকার প্লাস্টিকের চেয়ার। সম্মান 1, তার আগেরটা ছিল সম্মান 2, নারদার ফুটেজ প্রকাশ। এবার কি সম্মান 3 দেখুন, দিলীপ বাবুর সিটের মধ্যে লিখে রেখে দিয়েছে কাগজ দিয়ে, এখানে দিলীপ ঘোষ বসিবেন। কেন লিখেছে জানেন? বিজেপি নেতাদেরও ভয়, ওটাই যদি গিয়ে শুভেন্দুদা বসে পড়ে। তাহলে এটা হচ্ছে সম্মান 3। এবার সম্মান 4 শুভেন্দু বাবু যেটা পেয়েছেন, এই দিলীপ বাবুর ডান দিকে বসেছিলেন শুভেন্দু বাবু প্লাস্টিকের চেয়ারটায়, দিলীপ বাবু ঠ্যাঙের ওপর ঠ্যাংটে ভাবে তুলে বসেছিলেন। দিলীপ বাবুর জুতোর ঠিক সামনে শুভেন্দু বাবুকে বসে থাকতে হয়েছিল। বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে উনি যখন মন্ত্রী ছিলেন, দিদির হাওয়াই চটির কাছে ওনাকে বসতে হতো না, বরং দিদির মুখ্যমন্ত্রীর চেয়ারটার পাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেয়ারটায় উনি বসেছিলেন। আজকে দিলীপ ঘোষের জুতোর পাশে বসছেন। এটাই কি ওনার কাছে সম্মানের উত্তরণ? এটাই কি ওনার সম্মান? পূর্ব মেদিনীপুরের 16, পশ্চিম মেদিনীপুরের 15, ঝাড়গ্রামের 4, টোটাল 35। জননেতা বিজেপিতে যোগ দেওয়ার দিনেই বলেছিলেন 35-0 তিনি করবেন বিজেপির পক্ষে। জননেতার বয়স সম্ভবত 50-এর ওপরে, আমার বয়স জননেতার হাফের কাছাকাছি। আমি এখানে দাঁড়িয়ে আজকে বলছি, রেকর্ডিংটা করে রাখুন, জননেতার বুকের পাটা থাকলে 5টা সিট বার করে দেখাবেন অবিভক্ত মেদিনীপুর থেকে। কিসের ওপর ভিত্তি করে কথাটা বলছি? কেন এটা আমি বিশ্বাস নিয়ে বলতে পারছি যে জননেতা, সকল যিনি জননেতা, তিনি বিজেপির পক্ষে গিয়ে 5টা সিট বার করতে পারবেন না? কারণ ছোটবেলা থেকে ঠাকুমা দিদারা যে শিক্ষা দিত সেটা খুব মন দিয়ে শুনেছি। কি শিক্ষা দিত ঠাকুমা দিদা? 2-3টে কথা বলতো। প্রথম কথা বলতো, বাবু পৃথিবীর যে কোনো মানুষের সাথে বেইমানি কর, বিশ্বাসঘাতকতা কর, ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু কখনো মায়ের সাথে বেইমান আর বিশ্বাসঘাতকতা করিস না, ভগবান ক্ষমা করে না। শুভেন্দু বাবু তার রাজনৈতিক মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, যেই মা তাকে ছোট থেকে শুরু করে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী বানিয়েছিল। তাই ঠাকুমার কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে ভগবান ওনাকে নিজেই রাজনৈতিক শাস্তি দেবেন, প্রথম। দ্বিতীয় কি কারণ? কারণ হলো ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে তো বাংলার বা ভারতবর্ষের 120 কোটি মানুষকে মুরগি বানিয়ে এসেছে। বিজেপি সবচেয়ে বড় মুরগি যাকে বানাতে পেরেছে ভারতবর্ষের মধ্যে, তার নাম শুভেন্দু অধিকারী। কেন বলছি বিজেপি মুরগি বানিয়েছে? আমি বলছি একটা রাজনৈতিক অঙ্ক, দাদারা, মায়েরা, ভাইয়েরা, কাকিমারা, বোনেরা, একটু হিসাব করুন তো। বিজেপির মুকুল রায়কে কেন দরকার পড়েছিল? 21-এ জেতার জন্য। তো বিজেপির শুভেন্দু বাবুকে কেন দরকার পড়েছে 21-এ জেতার জন্য? এদের সব নেতাদের নেওয়ার টার্গেট তো 21টা জিততে হবে। এখন মুকুল রায়কে কেউ দেখেন? শুরুতে মুকুল রায় যখন 18 সালে জয়েন করেন, তখন যে ঝাঁজ এখন দেখতে পান, মুকুল রায় কিন্তু এখন জিন্দা লাশ হয়ে পড়ে আছেন। মানে ওনার দেহটা পড়ে রয়েছে, কিন্তু মনটা বিজেপিতে নেই। কেন? কারণ উনি বিজেপির বাইরে বেরোতে পারবেন না, তৃণমূলে ওনারা স্থান নেই। এখন সিপিএম তো আর কোন মানুষ তো সিপিএম দলটা বলে আর কিছু করে না, তো বাকি রইল বিজেপি। তাই বিজেপিতে ওনাকে দেহ নিয়ে পড়ে থাকতে হচ্ছে। আমি আপনাদের অঙ্কটা বলি, শুনুন, মন দিয়ে শুনবেন। 2021-এর নির্বাচন পর্যন্ত বিজেপির শুভেন্দু বাবুকে দরকার। এই কটা দিন শুভেন্দু বাবুর যেইটুকুনি যেখানে ক্ষমতা, সেটাকে বিজেপি ব্যবহার করবে। গত 2 মাস 3 মাস, নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস ধরে ব্যবহার করলো। ঠিক ভোট যখন 15-20 দিন বাকি, বাঘের মুখে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতৃত্ব পাঠিয়ে দিল। কেন পাঠালো? বিজেপি নেতৃত্ব খুব ভালো মতন জানেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারবেন। শুভেন্দু, অঙ্কটা বুঝবেন, অঙ্কটা। শুভেন্দু অধিকারীও নিজে জানেন উনি নন্দীগ্রামে হারবেন, কিন্তু বিজেপি নেতৃত্ব যখন ওনাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললেন, শুভেন্দু বাবু তো মাইকের সামনে এসে বলতে পারছেন না আমাকে নন্দীগ্রাম কেন দিলে, আমি তো হেরে যাব। কারণ উনি যদি এই কথাটা বলেন, তাহলে আগে ওনার দলের যে অনুগামীগুলো ওরা প্রশ্ন তুলবে, ও দাদা তুমি কিসের জননেতা গো, নিজের জায়গায় জিততে পারবে না। ফলে উনি বলতে পারছেন না। ওনার অবস্থাটা কি হয়েছে এখন? ছুঁচো গেলার অবস্থা।
উনি বুক চিপে রয়েছেন, মানে বলে না বুক ফাটে তবু মুখ ফোটে না, শুভেন্দুবাবুর ওরম যন্ত্রণা। এদিকে কেন্দ্রীয় নেতৃত্ব ভেবে বসে রয়েছে, এত বড় নেতা চার্টার্ড ফ্লাইটে করে সোজা পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে দিল্লিতে গেলাম, দিল্লিতে অমিত শাহ নরেন্দ্র মোদী পিঠ চাপড়ে দিলেন, সেই বিরাট নেতা সে নিজের সিটটা জিততে পারবে না, অনায়াসে জিতবে, তাই ওকে দাঁড় করিয়ে দিল। এবার ভোটের রেজাল্টের দিন কি হবে? গোটা রাজ্যে তো বিজেপি হারবে, তার সাথে নন্দীগ্রামে আমরা সবাই জানি কি ফলাফল হবে, শুভেন্দুবাবু হারবেন। এবার তারপরে কি হবে? বিজেপি যখন 55 থেকে 60টা আসনে আটকে যাবে, শুভেন্দুবাবু ভোটে হেরে গেলেন, শুভেন্দুবাবু তখন কি করবেন? কারণ উনি তো আর মন্ত্রী হতে পারবেন না, বিজেপিরও সরকার নেই, আর উনি নিজে এমএলএ টুকুনিও নন। তখন শুভেন্দুবাবুর একমাত্র অপশন থাকবে অমিত শাহকে গিয়ে বলা, অমিত শাহজি हमने आपके पार्टी के लिए इतना काम किया, एक राज्यसभा का तो सीट दीजिए। এবার এটা যখন অমিত শাহকে বলতে যাবে রাজ্যসভার আসন দিন, অমিত শাহ মুখের ওপর দরজাটা বন্ধ করে বলবে যে জননেতা নিজের সিটে জিততে পারে না সেখানে তার কোনো প্রয়োজন নেই। এরপরে কি হবে এবার অঙ্কটা বুঝুন। অমিত শাহ মুখের ওপর দরজা যদি আজকে বন্ধ করে, শুভেন্দুবাবু কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারেন। কারণ অমিত শাহ আজকে জানে আমার এখন শুভেন্দুকে দরকার 21টা উত্তরানোর জন্য বা কোনোভাবে সম্মানজনক একটা সিট পাওয়ার জন্য, এটা ওরা ভাবছে। এবার 21-এর ভোটটা যখন মিটে যাবে, ওদের তো আর শুভেন্দু অধিকারীকেও দরকার নেই, মুকুলকেও দরকার নেই। কিন্তু শুভেন্দু অধিকারী মুকুল রায়ের এমন অবস্থা যে ওরা বিজেপিটা ছেড়েও যেতে পারবে না, কারণ বিজেপি ছাড়লে একমাত্র অপশন তৃণমূল, তৃণমূল তো তাদের নেবে না, আর সিপিএম কংগ্রেসে যাবে না, ফলে বিজেপিতে থাকতে হবে। শুভেন্দুবাবু কিভাবে থাকবেন? ঠিক যেভাবে আজকে মুকুল রায় আছেন, বডিটা আছে ভেতরে কিন্তু মনটা নেই। এবার যখন এই অবস্থায় থাকবেন, তখন বিজেপি বুদ্ধি করে কি করবে জানেন? 2024-এর লোকসভার আগে সারদা নারদা তদন্তটা চাকা ঘোরাবে, ঘুরিয়ে মুকুলবাবুকে প্রথম অ্যারেস্ট করবে, তারপরে শুভেন্দুবাবুকে অ্যারেস্ট করবে, করে কি বলবে জানেন? এই দেখো আমরা কত ভালো দল, নিজের দলের নেতাদেরও জেলে ঢোকাতে পারি। অঙ্কটা বুঝলেন? কেন বললাম শুভেন্দু অধিকারীকে শতাব্দীর সবচেয়ে বড় মুরগি বানিয়েছে বিজেপি? শুভেন্দুবাবুর আলটিমেট গতি কিন্তু জেল, শুভেন্দুবাবু বুঝলেন না, কোনো অপশন আর বাকি নেই। আমি সেই জায়গাটাই আজকে ভাবি যে কথাটা একটা 25 বছরের ছেলে বুঝতে পারছে বা 23 বছর 22 বছরের ছেলে মেয়েরা বুঝতে পারছে, সেটা 50 শুভেন্দুবাবু কেন বুঝলেন না? রাজনৈতিক আত্মহত্যা করেছেন শুভেন্দুবাবু, তিনি সেই রাজনৈতিক জীবনটা শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন। এবং এটাই ভয়, যে ভয় থেকে যে শুভেন্দু অধিকারী বলছিলেন মাননীয়াকে 50,000 ভোটে হারাবো, সেই শুভেন্দুবাবু আজ থেকে 3 দিন আগে একটা মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা ব্যানার্জি আমার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করতে নন্দীগ্রামে দাঁড়িয়েছে। অর্থাৎ শুভেন্দুবাবুও বুঝেছেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। এবং ঠিক এটাই কারণ শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর যে গরম গরম 5 ফোড়নের মতো ফুটছিলেন, এখন শুভেন্দুবাবুকে পুরো নেতানো প্যাটিস লাগছে। প্যাটিস চায়ে চুবিয়ে কখনো মুখে ঢুকিয়েছেন? শুকনো প্যাটিস খাবেন কুড়মুড় কুড়মুড় করে, কিন্তু চায়ে চোবানোর পর দেখবেন রুটির মতো হয়ে যায়। শুভেন্দুবাবু এখন ওরম নেতানো প্যাটিস হয়ে গেছেন, কারণ উনি ভেতরে তো বুঝতে পারছেন কি সর্বনাশ উনি নিজেই নিজের করে ফেলেছেন, কিন্তু ওপরে দেখালে চলবে না, তাহলে কর্মীগুলো পালিয়ে যাবে। অনেকে বলেন যে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ আছে, না হলে সবাই কেন ছেড়ে দিচ্ছে তৃণমূল? আমি আপনারা বিচার করুন দিদির দোষটা কোথায়। আচ্ছা মায়েরা আছেন তো, আমি এটা সব মঞ্চ থেকে বলি, এখানে মায়েরা হিসাব করে দেখুন তো, মায়েরা রান্না যখন করেন 10টা 5টা আলু কাটেন, একটা পচা বেরোয় তো পচাটা ফেলে দেন, ছেলে মেয়েদের তো রান্না করে খাবার না। 6টা পেঁয়াজ কাটেন, পচা বেরোয় একটা ফেলে দেন। তা আমাদের মমতা ব্যানার্জি দোতলার ঘরে রান্না করছে, 7টা আলু কাটলেন, একটা পচা বেরোলো, জানলা দিয়ে টুকুস করে ফেলে দিলেন। 6টা পেঁয়াজ কাটলেন, একটা পচা বেরোলো, জানলা দিয়ে ফেলে দিলেন। কিন্তু দিদি তো আর জানে না নিচে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, পচা মালগুলো নিয়ে যাবে বলে। বলুন তো দিদি কি করবে এখন? অমিত শাহ যদি সেই পচা মালগুলো দিয়ে খিচুড়ি করে বিজেপি কর্মীদের খাওয়াতে পারেন, কিন্তু এমন আমাশা হবে আর ঘর থেকে বেরোতে পারবে না। এটাই ভবিষ্যৎ, এটাই ওদের ভবিষ্যৎ। তাহলে বলুন, এই যে এবার মান সম্মানের কথা, শুভেন্দু অধিকারী বাবু এখন কি করছে জানেন? গোটা মেদিনীপুরের সেন্টিমেন্টে সুশ্রুতি দেওয়ার চেষ্টা করছে। বলছে আমি মেদিনীপুরের ছেলে। মেদিনীপুরের ছেলে তো অনেক বড় বড় বিখ্যাত মানুষরাও ছিলেন, সতীশ সামন্তদের মতো মানুষরাও ছিলেন। বিশ্বাস করুন, তারা বুক চিতিয়ে লড়াই করেছিলেন, বিশ্বাসঘাতকতা করে উল্টো আদর্শের মানুষদের সাথে হাত মেলাননি শুভেন্দু বাবু।
তাই আপনাকে গোটা বাংলা নয়, আমাদের একটা ছোটবেলায় গল্প পড়েছিলাম, সেই গল্পতে শিক্ষা পেয়েছিলাম, কোনো বাড়ির ছেলে যদি অন্যায় করে তাকে প্রতিবেশীর আগেও তার মা বাবা শাসন করে। কারণ মা বাবা শাসন করে ছেলেকে এটা বলে যে তুমি যেটা করেছো ওটা অন্যায় করেছো। পূর্ব মেদিনীপুর বা অবিভক্ত মেদিনীপুর হচ্ছে সেই মাতা পিতা যারা তাদের সন্তান শুভেন্দুকে প্রথম শাসন করে গোটা রাজ্যকে বার্তাটা দেবে, তুমি যেটা করেছো এটা মেদিনীপুরের মান রক্ষা করেনি বাবা, মেদিনীপুরের মান নষ্ট করেছে। উনি বলছেন সম্মান পাননি তৃণমূল কংগ্রেস। আচ্ছা বলুন তো, একটা কাউন্সিলর থেকে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, এটা নাকি সম্মান নয়? কিন্তু কোন দলে তিনি গেছেন সম্মানের আশায়? সেই বিজেপি মায়েরা দাদারা, সেই বিজেপি যে বিজেপি 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তাদের পার্টি অফিসে প্রজেক্টর লাগিয়ে শুভেন্দু বাবুর ঘুষ খাওয়ার ছবি দেখিয়ে বলেছিল শুভেন্দু চোর, শুভেন্দু চোর, শুভেন্দু চোর। যে বিজেপি আপনাকে চোর বলল শুভেন্দু বাবু, আপনি আজকে জয়প্রকাশ মজুমদার, আমাদের কচুবন মজুমদার, তার হাত তুলে ধরে আজকে আপনি সভায় দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। কিন্তু শুভেন্দু বাবু ভুলে গেছেন যেদিন নারদার ভিডিও ফুটেজটা ফাঁস করেছিল বিজেপি, সেদিন ওই জয়প্রকাশ মজুমদার সাংবাদিক সম্মেলন করছিল আর পেছনের ফুটেজে আপনাদেরকে দেখিয়ে বলছিল শুভেন্দু কেন অ্যারেস্ট হবে না, শুভেন্দু কেন অ্যারেস্ট হবে না। শুভেন্দু বাবু আজকে আপনি বিজেপিতে গেছেন, দিলীপ বাবুর জন্য একই মঞ্চে, আপনারা দেখেছেন তো পূর্বস্থলীর সেই মিটিং, দিলীপ ঘোষের জন্য একটা 20-25 হাজার টাকা দামের ওই বিয়ের বড়দের যে চেয়ার হয় মঞ্চে ওটা রাখা, আর ঠিক তার পাশের সিটটাই করেছে শুভেন্দু বাবুর জন্য ওই 150-200 টাকার প্লাস্টিকের চেয়ার। সম্মান 1, তার আগেরটা ছিল সম্মান 2, নারদার ফুটেজ প্রকাশ। এবার কি সম্মান 3 দেখুন, দিলীপ বাবুর সিটের মধ্যে লিখে রেখে দিয়েছে কাগজ দিয়ে, এখানে দিলীপ ঘোষ বসিবেন। কেন লিখেছে জানেন? বিজেপি নেতাদেরও ভয় ওটাই যদি গিয়ে শুভেন্দুদা বসে পড়ে। তাহলে এটা হচ্ছে সম্মান 3। এবার সম্মান 4 শুভেন্দু বাবু যেটা পেয়েছেন, এই দিলীপ বাবুর ডান দিকে বসেছিলেন শুভেন্দু বাবু প্লাস্টিকের চেয়ারটায়, দিলীপ বাবু ঠ্যাঙের ওপর ঠ্যাংটে ভাবে তুলে বসেছিলেন। দিলীপ বাবুর জুতোর ঠিক সামনে শুভেন্দু বাবুকে বসে থাকতে হয়েছিল। বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে উনি যখন মন্ত্রী ছিলেন, দিদির হাওয়াই চটির কাছে ওনাকে বসতে হতো না, বরং দিদির মুখ্যমন্ত্রীর চেয়ারটার পাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেয়ারটাই উনি বসেছিলেন। আজকে দিলীপ ঘোষের জুতোর পাশে বসছেন। এটাই কি ওনার কাছে সম্মানের উত্তরণ? এটাই কি ওনার সম্মান? পূর্ব মেদিনীপুরের 16, পশ্চিম মেদিনীপুরের 15, ঝাড়গ্রামের 4, টোটাল 35। জননেতা বিজেপিতে যোগ দেওয়ার দিনেই বলেছিলেন 35-0 তিনি করবেন বিজেপির পক্ষে। জননেতার বয়স সম্ভবত 50-এর ওপরে, আমার বয়স জননেতার হাফের কাছাকাছি। আমি এখানে দাঁড়িয়ে আজকে বলছি, রেকর্ডিংটা করে রাখুন, জননেতার বুকের পাটা থাকলে 5টা সিট বার করে দেখাবেন অবিভক্ত মেদিনীপুর থেকে। কিসের ওপর ভিত্তি করে কথাটা বলছি? কেন এটা আমি বিশ্বাস নিয়ে বলতে পারছি যে জননেতা, সকল যিনি জননেতা, তিনি বিজেপির পক্ষে গিয়ে 5টা সিট বার করতে পারবেন না? কারণ ছোটবেলা থেকে ঠাকুমা দিদারা যে শিক্ষা দিত সেটা খুব মন দিয়ে শুনেছি। কি শিক্ষা দিত ঠাকুমা দিদা? 2-3টে কথা বলতো। প্রথম কথা বলতো, বাবু পৃথিবীর যে কোনো মানুষের সাথে বেইমানি কর, বিশ্বাসঘাতকতা কর, ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু কখনো মায়ের সাথে বেইমান আর বিশ্বাসঘাতকতা করিস না, ভগবান ক্ষমা করে না। শুভেন্দু বাবু তার রাজনৈতিক মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, যেই মা তাকে ছোট থেকে শুরু করে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী বানিয়েছিল। তাই ঠাকুমার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে ভগবান ওনাকে নিজেই রাজনৈতিক শাস্তি দেবেন, প্রথম। দ্বিতীয় কি কারণ? কারণ হলো ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে তো বাংলার বা ভারতবর্ষের 120 কোটি মানুষকে মুরগি বানিয়ে এসেছে। বিজেপি সবচেয়ে বড় মুরগি যাকে বানাতে পেরেছে ভারতবর্ষের মধ্যে, তার নাম শুভেন্দু অধিকারী। কেন বলছি বিজেপি মুরগি বানিয়েছে? আমি বলছি একটা রাজনৈতিক অঙ্ক, দাদারা, মায়েরা, ভাইয়েরা, কাকিমারা, বোনেরা, একটু হিসাব করুন তো। বিজেপির মুকুল রায়কে কেন দরকার পড়েছিল? 21-এ জেতার জন্য। তো বিজেপির শুভেন্দু বাবুকে কেন দরকার পড়েছে 21-এ জেতার জন্য? এদের সব নেতাদের নেওয়ার টার্গেট তো 21টা জিততে হবে। এখন মুকুল রায়কে কেউ দেখেন? শুরুতে মুকুল রায় যখন 18 সালে জয়েন করেন তখন যে ঝাঁজ এখন দেখতে পান, মুকুল রায় কিন্তু এখন জিন্দা লাশ হয়ে পড়ে আছেন।
মানে ওনার দেহটা পড়ে রয়েছে কিন্তু মনটা বিজেপিতে নেই। কেন? কারণ উনি বিজেপির বাইরে বেরোতে পারবেন না, তৃণমূলে ওনারা স্থান নেই। এখন সিপিএম তো আর কোন মানুষ তো সিপিএম দলটা বলে আর কিছু করে না, তো বাকি রইল বিজেপি। তাই বিজেপিতে ওনাকে দেহ নিয়ে পড়ে থাকতে হচ্ছে। আমি আপনাদের অঙ্কটা বলি, শুনুন, মন দিয়ে শুনবেন। 2021-এর নির্বাচন পর্যন্ত বিজেপির শুভেন্দুবাবুকে দরকার। এই কটা দিন শুভেন্দুবাবুর যেইটুকুনি যেখানে ক্ষমতা সেটাকে বিজেপি ব্যবহার করবে। গত 2 মাস 3 মাস, নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস ধরে ব্যবহার করলো। ঠিক ভোট যখন 15-20 দিন বাকি, বাঘের মুখে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতৃত্ব পাঠিয়ে দিল। কেন পাঠালো? বিজেপি নেতৃত্ব খুব ভালো মতন জানেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারবেন। শুভেন্দু, অঙ্কটা বুঝবেন, অঙ্কটা। শুভেন্দু অধিকারীও নিজে জানেন উনি নন্দীগ্রামে হারবেন, কিন্তু বিজেপি নেতৃত্ব যখন ওনাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললেন, শুভেন্দুবাবু তো মাইকের সামনে এসে বলতে পারছেন না আমাকে নন্দীগ্রাম কেন দিলে, আমি তো হেরে যাব। কারণ উনি যদি এই কথাটা বলেন তাহলে আগে ওনার দলের যে অনুগামীগুলো ওরা প্রশ্ন তুলবে, ও দাদা তুমি কিসের জননেতা গো, নিজের জায়গায় জিততে পারবে না। ফলে উনি বলতে পারছেন না। ওনার অবস্থাটা কি হয়েছে এখন? ছুঁচো গেলার অবস্থা। উনি বুক চিপে রয়েছেন, মানে বলে না বুক ফাটে তবু মুখ ফোটে না, শুভেন্দুবাবুর ওরম যন্ত্রণা। এদিকে কেন্দ্রীয় নেতৃত্ব ভেবে বসে রয়েছে, এত বড় নেতা চার্টার্ড ফ্লাইটে করে সোজা পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে দিল্লিতে গেলাম, দিল্লিতে অমিত শাহ নরেন্দ্র মোদী পিঠ চাপড়ে দিলেন, সেই বিরাট নেতা সে নিজের সিটটা জিততে পারবে না, অনায়াসে জিতবে, তাই ওকে দাঁড় করিয়ে দিল। এবার ভোটের রেজাল্টের দিন কি হবে? গোটা রাজ্যে তো বিজেপি হারবে, তার সাথে নন্দীগ্রামে আমরা সবাই জানি কি ফলাফল হবে, শুভেন্দুবাবু হারবেন। এবার তারপরে কি হবে? বিজেপি যখন 55 থেকে 60টা আসনে আটকে যাবে, শুভেন্দুবাবু ভোটে হেরে গেলেন, শুভেন্দুবাবু তখন কি করবেন? কারণ উনি তো আর মন্ত্রী হতে পারবেন না, বিজেপিরও সরকার নেই, আর উনি নিজে এমএলএ টুকু নিয়ে নন। তখন শুভেন্দুবাবুর একমাত্র অপশন থাকবে অমিত শাহকে গিয়ে বলা, অমিত শাহজি हमने आपके पार्टी के लिए इतना काम किया, एक राज्यसभा का तो सीट दीजिए। এবার এটা যখন অমিত শাহকে বলতে যাবে রাজ্যসভার আসন দিন, অমিত শাহ মুখের ওপর দরজাটা বন্ধ করে বলবে, যে জননেতা নিজের সিটে জিততে পারে না সেখানে তার কোনো প্রয়োজন নেই। এরপরে কি হবে? এবার অঙ্কটা বুঝুন। অমিত শাহ মুখের ওপর দরজা যদি আজকে বন্ধ করে, শুভেন্দুবাবু কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারেন। কারণ অমিত শাহ আজকে জানে আমার এখন শুভেন্দুকে দরকার 21টা উত্তরানোর জন্য, বা কোনোভাবে সম্মানজনক একটা সিট পাওয়ার জন্য, এটা ওরা ভাবছে। এবার 21-এর ভোটটা যখন মিটে যাবে, ওদের তো আর শুভেন্দু অধিকারীকেও দরকার নেই, মুকুলকেও দরকার নেই। কিন্তু শুভেন্দু অধিকারী মুকুল রায়ের এমন অবস্থা যে ওরা বিজেপিটা ছেড়েও যেতে পারবে না, কারণ বিজেপি ছাড়লে একমাত্র অপশন তৃণমূল, তৃণমূল তো তাদের নেবে না, আর সিপিএম কংগ্রেসে যাবে না, ফলে বিজেপিতে থাকতে হবে। শুভেন্দুবাবু কিভাবে থাকবেন? ঠিক যেভাবে আজকে মুকুল রায় আছেন, বডিটা আছে ভেতরে কিন্তু মনটা নেই। এবার যখন এই অবস্থায় থাকবেন, তখন বিজেপি বুদ্ধি করে কি করবে জানেন? 2024-এর লোকসভার আগে সারদা নারদা তদন্তটা চাকা ঘোরাবে, ঘুরিয়ে মুকুলবাবুকে প্রথম অ্যারেস্ট করবে, তারপরে শুভেন্দুবাবুকে অ্যারেস্ট করবে, করে কি বলবে জানেন? এই দেখো আমরা কত ভালো দল, নিজের দলের নেতাদেরও জেলে ঢোকাতে পারি। অঙ্কটা বুঝলেন? কেন বললাম শুভেন্দু অধিকারীকে শতাব্দীর সবচেয়ে বড় মুরগি বানিয়েছে বিজেপি? শুভেন্দুবাবুর আলটিমেট গতি কিন্তু জেল। শুভেন্দুবাবু বুঝলেন না, কোনো অপশন আর বাকি নেই। আমি সেই জায়গাটাই আজকে ভাবি যে কথাটা একটা 25 বছরের ছেলে বুঝতে পারছে, বা 23 বছর 22 বছরের ছেলে মেয়েরা বুঝতে পারছে, সেটা 50 শুভেন্দুবাবু কেন বুঝলেন না? রাজনৈতিক আত্মহত্যা করেছেন শুভেন্দুবাবু, তিনি সেই রাজনৈতিক জীবনটা শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন। এবং এটাই ভয়, যে ভয় থেকে যে শুভেন্দু অধিকারী বলছিলেন মাননীয়াকে 50,000 ভোটে হারাবো, সেই শুভেন্দুবাবু আজ থেকে 3 দিন আগে একটা মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা ব্যানার্জি আমার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করতে নন্দীগ্রামে দাঁড়িয়েছে। অর্থাৎ শুভেন্দুবাবুও বুঝেছেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। এবং ঠিক এটাই কারণ শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর যে গরম গরম 5 ফোড়নের মতো ফুটছিলেন, এখন শুভেন্দুবাবুকে পুরো নেতানো প্যাটিস লাগছে। প্যাটিস চায়ে চুবিয়ে কখনো মুখে ঢুকিয়েছেন? শুকনো প্যাটিস খাবেন কুড়মুড় কুড়মুড় করে, কিন্তু চায়ে চোবানোর পর দেখবেন রুটির মতো হয়ে যায়। শুভেন্দুবাবু এখন ওরম নেতানো প্যাটিস হয়ে গেছেন, কারণ উনি ভেতরে তো বুঝতে পারছেন কি সর্বনাশ উনি নিজেই নিজের করে ফেলেছেন, কিন্তু ওপরে দেখালে চলবে না, তাহলে কর্মীগুলো পালিয়ে যাবে। অনেকে বলেন যে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ আছে, না হলে সবাই কেন ছেড়ে দিচ্ছে তৃণমূল? আমি আপনারা বিচার করুন দিদির দোষটা কোথায়। আচ্ছা মায়েরা আছেন তো, আমি এটা সব মঞ্চ থেকে বলি, এখানে মায়েরা হিসাব করে দেখুন তো, মায়েরা
রান্না যখন করেন 10টা 5টা আলু কাটেন, একটা পচা বেরোয় তো পচাটা ফেলে দেন, ছেলে মেয়েদের তো রান্না করে খাবার না। 6টা পেঁয়াজ কাটেন, পচা বেরোয় একটা ফেলে দেন। তা আমাদের মমতা ব্যানার্জি দোতলার ঘরে রান্না করছে, 7টা আলু কাটলেন, একটা পচা বেরোলো, জানলা দিয়ে টুকুস করে ফেলে দিলেন। 6টা পেঁয়াজ কাটলেন, একটা পচা বেরোলো, জানলা দিয়ে ফেলে দিলেন। কিন্তু দিদি তো আর জানে না নিচে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, পচা মালগুলো নিয়ে যাবে বলে। বলুন তো তো দিদি দিদি কি করবে এখন? অমিত শাহ যদি সেই পচা মালগুলো দিয়ে খিচুড়ি করে বিজেপি কর্মীদের খাওয়াতে পারেন, কিন্তু এমন আমাশা হবে আর ঘর থেকে বেরোতে পারবে না। এটাই ভবিষ্যৎ, এটাই ওদের ভবিষ্যৎ। তাহলে বলুন, এই যে এবার মান সম্মানের কথা, শুভেন্দু অধিকারী বাবু এখন কি করছে জানেন? গোটা মেদিনীপুরের সেন্টিমেন্টে সুশ্রুতি দেওয়ার চেষ্টা করছে। বলছে আমি মেদিনীপুরের ছেলে। মেদিনীপুরের ছেলে তো অনেক বড় বড় বিখ্যাত মানুষরাও ছিলেন, সতীশ সামন্তদের মতো মানুষরাও ছিলেন। বিশ্বাস করুন, তারা বুক চিতিয়ে লড়াই করেছিলেন, বিশ্বাসঘাতকতা করে উল্টো আদর্শের মানুষদের সাথে হাত মেলাননি শুভেন্দু বাবু। তাই আপনাকে গোটা বাংলা নয়, আমাদের একটা ছোটবেলায় গল্প পড়েছিলাম, সেই গল্পতে শিক্ষা পেয়েছিলাম, কোনো বাড়ির ছেলে যদি অন্যায় করে তাকে প্রতিবেশীর আগেও তার মা বাবা শাসন করে। কারণ মা বাবা শাসন করে ছেলেকে এটা বলে যে তুমি যেটা করেছো ওটা অন্যায় করেছো। পূর্ব মেদিনীপুর বা অবিভক্ত মেদিনীপুর হচ্ছে সেই মাতা পিতা যারা তাদের সন্তান শুভেন্দুকে প্রথম শাসন করে গোটা রাজ্যকে বার্তাটা দেবে, তুমি যেটা করেছো এটা মেদিনীপুরের মান রক্ষা করেনি বাবা, মেদিনীপুরের মান নষ্ট করেছে। উনি বলছেন সম্মান পাননি তৃণমূল কংগ্রেস। আচ্ছা বলুন তো, একটা কাউন্সিলর থেকে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, এটা নাকি সম্মান নয়? কিন্তু কোন দলে তিনি গেছেন সম্মানের আশায়? সেই বিজেপি মায়েরা দাদারা, সেই বিজেপি যে বিজেপি 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তাদের পার্টি অফিসে প্রজেক্টর লাগিয়ে শুভেন্দু বাবুর ঘুষ খাওয়ার ছবি দেখিয়ে বলেছিল শুভেন্দু চোর, শুভেন্দু চোর, শুভেন্দু চোর। যে বিজেপি আপনাকে চোর বলল শুভেন্দু বাবু, আপনি আজকে জয়প্রকাশ মজুমদার, আমাদের কচুবন মজুমদার, তার হাত তুলে ধরে আজকে আপনি সভায় দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। কিন্তু শুভেন্দু বাবু ভুলে গেছেন, যেদিন নারদার ভিডিও ফুটেজটা ফাঁস করেছিল বিজেপি, সেদিন ওই জয়প্রকাশ মজুমদার সাংবাদিক সম্মেলন করছিল আর পেছনের ফুটেজে আপনাদেরকে দেখিয়ে বলছিল শুভেন্দু কেন অ্যারেস্ট হবে না, শুভেন্দু কেন অ্যারেস্ট হবে না। শুভেন্দু বাবু আজকে আপনি বিজেপিতে গেছেন, দিলীপ বাবুর জন্য একই মঞ্চে, আপনারা দেখেছেন তো পূর্বস্থলীর সেই মিটিং, দিলীপ ঘোষের জন্য একটা 20-25 হাজার টাকা দামের ওই বিয়ের বড়দের যে চেয়ার হয় মঞ্চে ওটা রাখা, আর ঠিক তার পাশের সিটটাই করেছে শুভেন্দু বাবুর জন্য ওই 150-200 টাকার প্লাস্টিকের চেয়ার। সম্মান 1, তার আগেরটা ছিল সম্মান 2, নারদার ফুটেজ প্রকাশ। এবার কি সম্মান 3 দেখুন, দিলীপ বাবুর সিটের মধ্যে লিখে রেখে দিয়েছে কাগজ দিয়ে, এখানে দিলীপ ঘোষ বসিবেন। কেন লিখেছে জানেন? বিজেপি নেতাদেরও ভয় ওটাই যদি গিয়ে শুভেন্দুদা বসে পড়ে। তাহলে এটা হচ্ছে সম্মান 3।